পর্ব ২২। বিলু এসে বলল, আনিস সাহেব, আপনাকে বাবা একটু ডাকছেন। আনিস লিখছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বিলু বলল, আপনি আপনার কাজ সেরে আসুন, এমন জরুরি কিছু নয়। আনিস বলল, আমার কাজটাও তেমন জরুরি কিছু না। পত্রিকায় দেখলাম আপনাদের মেডিকেল কলেজ খুলে যাচ্ছে। হ্যাঁ, খুলছে। অল্প কিছুদিন ক্লাস হবে, আবার বন্ধ হয়ে যাবে। আপনার মনে হচ্ছে যাবার খুব একটা ইচ্ছে নেই? না, নেই। তাছাড়া বাসায় এলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আপনার পুত্রকন্যা কোথায়? ওরা খাটের নিচে। ওখানে কি করছে? জানি না, নতুন কোনো খেলা বের করেছে বোধহয়। বিলু নিচু হয়ে দেখতে চেষ্টা করলো। টগরের হাতে কাঁচি। সে কাটাকুটি করছে বলে মনে হয়। চোখে চোখ পড়তেই টগর ইশারায় বিলুকে চুপচাপ থাকতে বলল। বিলু আনিসের দিকে তাকিয়ে বলল, আপনি চলে যান, আমি ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করি। গল্প করতে হলে খাটের নিচে যেতে হবে। ওরা সেখান থেকে বেরোবে বলে মনে হয় না। আনিস শার্ট গায়ে দিয়ে নিচে নেমে গেল। সুবহান সাহেবের শরীর বিশেষ ভালো নয়। তিনি চুপচাপ শুয়ে আছেন। আনিসকে দেখে উঠে বসলেন। আনিস বলল, কেমন আছেন স্যার? ভালো। তুমি কেমন? আমিও ভালো। বসো, ওই চেয়ারটায় বসো। মনটা একটু অস্থির হয়ে আছে। কেন বলুন তো? 3 দিন হয়ে গেল ফরিদ বাড়ি থেকে বের হয়েছে, আর তো ফেরার নাম নেই। কোনো সমস্যায় পড়েছে কিনা কে জানে। শোকের মাথায় বের করে দিলাম। ভেবেছিলাম 1-2 দিন বাইরে থাকলে বুঝবে পৃথিবীটা কেমন জায়গা। এক ধরনের রিয়েলাইজেশন হবে। আপনি চিন্তা করবেন না, চিন্তার কিছু নেই। তেমন কোনো সমস্যা হলে মামা চলে আসবেন। তাও ঠিক, কোথায় আছে জানতে পারলে মনটা শান্ত হতো। আপনি বললে আমি খুঁজে বের করতে পারি। 20 লক্ষ মানুষ এই শহরে বাস করে, এর মধ্যে তুমি এদের কোথায় খুঁজবে? আনিস হাসতে হাসতে বলল, ঠিকানাহীন মানুষদের থাকার জায়গা কিন্তু খুব সীমিত। ওরা সাধারণত লঞ্চ টার্মিনালে, বাস টার্মিনালে কিংবা স্টেশনে থাকে। এই তিনটার মধ্যে স্টেশন সবচেয়ে ভালো। আমার ধারণা স্টেশনে গভীর রাতে গেলেই তাদের পাওয়া যাবে। যদি বলেন আজ রাতে যাব। আমাকে কি নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো, তবে আপনার যাবার দরকার দেখছি না। আমি যেতে চাই আনিস। ঠিকানাহীন মানুষ কিভাবে থাকে দেখতে চাই। আপনার দেখতে ভালো লাগবে না। তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই। আমার শরীর ঠিকই আছে, তুমি আমাকে নিয়ে চলো। জি আচ্ছা। তোমাকে আরেকটা কাজ দিতে চাই, বলতে সংকোচ বোধ করছি। দয়া করে কোনো রকম সংকোচ বোধ করবেন না। বিলুর মেডিকেল কলেজ খুলেছে, তুমি ওকে একটু বরিশাল দিয়ে আসতে পারবে? নিশ্চয়ই পারবো। অবশ্য এর মধ্যে যদি কাদের চলে আসে তাহলে ও নিয়ে যাবে। এই কাজটা সাধারণত কাদেরই করে। স্টিমারের টিকিট কি কাটা হয়েছে? না, এই কাজটাও তোমাকেই করতে হবে। আমি খুবই অস্বস্তি বোধ করছি। আনিস হাসল। সুবহান সাহেব বললেন, তোমার উপর আমার কোনো অধিকার নেই, তবু কেন জানি মনে হয় অনেকখানি অধিকার আছে। আপনার যদি এরকম মনে হয় তাহলে ঠিকই মনে হয়েছে। স্নেহের অধিকারের চেয়ে বড় অধিকার আর কি হতে পারে বলুন? সেই অধিকার আপনার ভালো মতোই আছে। সুবহান সাহেব হাসলেন। আনিস বলল, আমি উঠি? সুবহান সাহেব বললেন, না না, বসো। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তুমি কিছু বলো, আমি শুনি। কি বলবো? যা ইচ্ছা বলো। টগর নিশার মার কথা বলো। বৌমার কথা তো কিছুই জানি না, জানতে ইচ্ছে করে। আনিস কিছু বলল না। তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সুবহান সাহেব বললেন, আচ্ছা থাক, ওই প্রসঙ্গ থাক। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসে গাঢ় হতাশা মাখা ছিল। সুবহান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। আনিস বলল, স্যার উঠি? আচ্ছা আচ্ছা। রাত 12টার দিকে আমি আপনাকে নিয়ে যাব। আনিস চলে গেল। সুবহান সাহেবের আবারও মনে হলো, কি চমৎকার একটি ছেলে। শান্ত, বুদ্ধিমান, হৃদয়বান। পৃথিবীতে এরকম ছেলের সংখ্যা এত কম কেন ভেবে তার একটু মন খারাপও হলো। আনিস সুবহান সাহেবকে নিয়ে বের হয়েছে। রাত প্রায় 12টা।
রাস্তাঘাট নির্জন। আনিস বলল, স্যার, আমরা কি রিক্সা নেব নাকি হাঁটবেন? সুবহান সাহেব বললেন, চলো হাঁটি, হাঁটতে ভালো লাগছে। কোন দিকে আমরা যাচ্ছি? কমলাপুর রেল স্টেশনের দিকে। চলো। কমলাপুর রেল স্টেশনের যে দৃশ্য সুবহান সাহেব দেখলেন তার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় শুয়ে আছে। অতি বৃদ্ধও যেমন আছে, শিশুও আছে। এই তাদের ঘরবাড়ি। একটি মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স 7 দিনও হবে না। বাচ্চাটি উয়া উয়া করে কাঁদছে। মা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সম্ভবত মার শরীর ভালো না। মুখ ফুলে আছে, চোখ রক্তবর্ণ। সুবহান সাহেব বললেন, এইসব কি দেখছি আনিস? রাতের ঢাকা শহর দেখছেন। আগে কখনো দেখিনি কেন? আগেও দেখেছেন, লক্ষ্য করেননি। আমাদের বেশিরভাগ দেখাই খুব ভাষা ভাষা। দেখে একটু খারাপ লাগে, তারপর ভুলে যাই। আমি ওদের কিছু সাহায্য করতে চাই। অল্প কিছু টাকা পয়সায় ওদের কোনো সাহায্য হবে না। জানি, তবু সাহায্য করতে চাই। ওই যে বাচ্চাটা কাঁদছে, তার মাকে তুমি এই 100টা টাকা দিয়ে আসো। আনিস টাকা হাতে নিয়ে এগিয়ে গেল। মেয়েটি টাকা রাখলো, কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখালো না, যেন এটা তার পাওনা টাকা, অনেকদিন পর পাওয়া গেছে। সুবহান সাহেব বললেন, আমার আর হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না আনিস। ওদের খুঁজবেন না? না। রিকশায় ফেরার পথে সুবহান সাহেব বললেন, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারি না। আমাদের এই অবস্থা কেন? চিন্তা করে দেখো, জাপানিদের সঙ্গে আমাদের কত মিল। ওরাও ছোটখাটো ধরনের মানুষ, আমরাও ছোটখাটো। ওরা ভাত খায়, আমরাও ভাত খাই। ওদের কোনো খনিজ সম্পদ প্রায় নেই, আমাদেরও নেই। ওদের কৃষিযোগ্য জমি যতটুকু, আমাদের তার চেয়েও বেশি। ওদের জনসংখ্যার সমস্যা আছে, আমাদেরও আছে। অথচ ওরা আজ কোথায়, আমরা কোথায়? আমার মনটা এত খারাপ হয়েছে যে তোমাকে বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার। মনটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। রাতে সুবহান সাহেব ঘুমোতে পারলেন না। নতুন একটি খাতায় ভাসমান জনগোষ্ঠী এবং আমরা এই শিরোনামে প্রবন্ধ লিখতে চেষ্টা করলেন। 2 লাইনের বেশি লিখতে পারলেন না। একসঙ্গে অনেক কিছু মাথায় আসছে। কোনটা ফেলে কোনটা লিখবেন তাই বুঝতে পারছেন না। পর্ব 23। ফরিদের এখন দিন কাটছে চিঠি লিখে। পোস্ট অফিসের সামনে সে বল পয়েন্ট নিয়ে বসে। মানি অর্ডার লিখে দেয়, চিঠি লিখে দেয়। মানি অর্ডারে 2 টাকা, এনভেলপের চিঠি 1 টাকা, পোস্টকার্ড 8 আনা। ফরিদ একা নয়, খুব কম করে হলেও 15-20 জন মানুষ এই করে জীবিকা নির্বাহ করে। এদের একটা সমিতিও আছে, পত্রলেখক সমিতি। শুরুতে সমিতির লোকজন মারমুখো হয়ে ফরিদের দিকে এসেছিল। ফরিদের চেহারা এবং স্বাস্থ্য দেখে পিছিয়ে গেছে। ফরিদ তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং মধুর স্বরে বলেছে, বেআইনি কোনো কাজ আমি করব না ভাই সাহেব, সমিতির সদস্য হব। চাঁদা কত বলুন? তারা সমিতির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি, বরং চোখ গরম করে বলে গেছে, এই জায়গায় হবে না, অন্য জায়গা দেখেন। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগল। অন্য জায়গা দেখার ব্যাপারে ফরিদ কিংবা কাদের কাউকে তেমন উৎসাহী মনে হলো না। এই জায়গায়ই চমৎকার, কাজটাও ভালো। চিঠি লিখতেও তার ভালো লাগে। চিঠি যারা লেখাতে আসে তাদের সঙ্গে অতি দ্রুত ফরিদের ভাব হয়ে যায়। ভাবের একটা নমুনা দেয়া যাক। খালি গায়ের বুড়ো এক লোক চিঠি লিখাতে এসেছে। বুড়ো বলল, লেহেন পর সমাচার, আমি ভালোই আছি। ফরিদ বলল, পর সমাচার লিখব কেন? পর সমাচার মানেটা কি? মানে তো বাবা জানি না। যার কাছে লিখছেন তার নাম কি? লতিফা। আপনার কি হয়? আমার ছোট মাইয়া। তাহলে এইভাবে লিখি, মামনি লতিফা, তুমি কেমন আছো? জি আচ্ছা বাবা, লেহেন। তারপর লেহেন, আমি ভালোই আছি, তবে তোমাদের জন্য বড়ই চিন্তাযুক্ত। ফরিদ বলল, আমি একটু অন্যরকম করে লিখি। লিখি, আমার শরীর ভালোই আছে, তবে সারাক্ষণ তোমাদের জন্য চিন্তা করি বলে মন খুব খারাপ থাকে। লিখব? জি জি লেহেন, আপনার মতো করে লেহেন। এই মেয়ে আমার বড় আদরের। আর কি লিখব বলুন? আপনার মতো কইরে লেহেন, ভালো মন্দ মিশাইয়া। ফরিদ তরতর করে লিখে চলে। 1 পৃষ্ঠার জায়গায় 3 পৃষ্ঠা হয়ে যায়।
সেই চিঠি পড়ে শোনানোর পর বৃদ্ধ বলে, বড় আনন্দ পাইলাম বাবাজি, বড় আনন্দ। মনের সব খাঁটি কথা লেখা হইছে। বৃদ্ধের আনন্দ দেখে ফরিদও আনন্দ বোধ করে। তার কাস্টমারের সংখ্যা দ্রুত বাড়ে। তবে তার নিয়ম হচ্ছে, একদিন চলার মতো টাকা উঠে গেলেই লেখালেখি বন্ধ। পার্কের কোনো বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে থাকা। এই ব্যাপারটা কাদেরের খুব অপছন্দ। সে চায় লেখালেখি রাত 10টা-11টা পর্যন্ত চলুক। মামার অকারণ আলসেমি তার দু চোখের বিষ। লিখলেই যখন টাকা আসে তখন এই লোক না লিখে বেঞ্চিতে চুপচাপ শুয়ে থাকবে কেন? ফরিদের এই বিষয়ে যুক্তি খুব পরিষ্কার। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উপার্জন করতে হবে, তার বেশি না। সাধু সন্ন্যাসীরা যে পদ্ধতিতে ভিক্ষা করে সেই পদ্ধতি। যেই একবেলার মতো খাবারের চাল পাওয়া গেল অমনি ভিক্ষা বন্ধ। আপনার কথার মামা কোনো আগাও নেই, মাথাও নেই। মহাবিরক্ত হয়ে কাদের সিগারেট ধরায়। ফরিদ ভ্রু কুচকে তাকাতেই বলে, এমন কইরে চাইয়েন না মামা। অখন আপনার সামনে সিগারেট খেলে দোষের কিছু নেই। বাড়ির বাইরে আপনিও পাবলিক, আমিও পাবলিক। তুই পাবলিক ভালো কথা, আমার ঘাড়ে বসে বসে খাচ্ছিস, তোর একটু লজ্জা শরম নেই? রোজগার পাতির চেষ্টা কর। কি চেষ্টা? রিক্সা চালালে কেমন হয়, পারবি না? কাদের কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বলল, সৈয়দ বংশের পুলো হয়ে রিক্সা চালামো? আপনি কোন কি? বংশের একটা ইজ্জত আছে না? ফরিদ কিছু বলল না। আসলে কথাবার্তা বলার চেয়ে বেঞ্চিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেই তার ভালো লাগছে। নীল আকাশে সাদা মেঘের পাল। এই সৌন্দর্য এতদিন চোখের আড়ালেই ছিল। ভাগ্যিস সে পথে নেমেছিল। পথে না নামলে কি এই দৃশ্য চোখে পড়তো? পড়তো না। মামা। কি? চুপচাপ আপনার ঘাড়ে বসে খাইতেও খারাপ লাগে। কি করি কন দেহি? ভেবে কিছু একটা বের কর। ছিনতাই করলে কেমন হয় মামা? কি বললি? ছিনতাই? রিক্সা চালানোই আপত্তি আছে, ছিনতাই আপত্তি নেই? রিক্সা চালাইলে 10টা লোকে দেখবো মামা, আর ছিনতাই করলে জানবো কেটা? কেউ না। তুই আমার সাথে কথা বলবি না। কি করলেন মামা? বললাম যে তুই আমার সঙ্গে কথা বলবি না। নো টক। কথা বললে চড় খাবি। যে আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে, তুই আমার সঙ্গে হোটেলে খেতেও আসবি না। চোরদের প্রতি আমার কোনো মমতা নেই। কাদের ক্রুদ্ধ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপরই হনহন করে হাঁটতে শুরু করলো। মনে হলো বিশেষ কোনো কাজে যাচ্ছে। তার প্রায় মিনিট 15 পরে তাকে দৌড়তে দৌড়তে এদিকে আসতে দেখা গেল। তার হাতে নতুন একটি ব্রিফকেস। পেছনে জনাদশেকের একটি দল। ধর ধর আওয়াজ উঠছে। ফরিদ ধর্মর করে উঠে বসল। উদ্বিগ্ন গলায় বলল, ব্যাপার কি রে? কাদের হাঁপাতে হাঁপাতে বলল, দৌড় দেন মামা। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে ফরিদ তৎক্ষণাৎ উঠে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতেই বলল, ব্যাপার কি রে? ছিনতাই করেছি মামা। সে কি? সাইয়া দেখেন, নতুন ব্রিফকেস। এখন ধরা পড়লে জানি শেষ করব। আরো শক্ত দৌড় দেন। ফরিদ হতভম্ব হয়ে বলল, তুই ছিনতাই করেছিস, আমি দৌড়াচ্ছি কেন? কাদের দৌড়াতে দৌড়াতে বলল, পাবলিক বড় খারাপ জিনিস মামা, বড়ই খারাপ। এই দুনিয়ায় পাবলিকের মতো খারাপ জিনিস নাই। বিলো এবং আনিসকে স্টিমারে তুলে দিয়ে এসে সুভান সাহেব খবর পেলেন যে থানা থেকে টেলিফোন এসেছে। দুজন ছিনতাইকারী ধরা পড়েছে। তারা বলেছে সুভান সাহেব তাদের চেনেন। যদি তিনি থানায় আসেন তাহলে ভালো হয়। একটাকে দেখে মনে হচ্ছে গ্যাং লিডার ইয়ালাস। সুভান সাহেব তৎক্ষণাৎ থানায় ছুটলেন। ফরিদ এবং কাদেরকে ছাড়িয়ে আনতে তার বিশেষ বেগ পেতে হলো। স্টিমারে প্রথম শ্রেণীর যে কামরাটা রিজার্ভ করা হয়েছে তাতে 2টি বিছানা। 2 সিটের কামরা দেখে বিলুর মুখ শুকিয়ে গেল। আনিস কি তার সঙ্গে এই কামরাতেই থাকবে? তা কি করে হয়? টিকিট আনিস করেছে। এই কাজটা কি ইচ্ছে করেই করা? ভদ্রলোক কি একবারও ভাবলেন না একজন কুমারী মেয়ের সঙ্গে এক কামরায় সারা রাত যাওয়া যায় না? বিলু তার বাবার উপর রাগ করল। বাবার উচিত ছিল কিভাবে যাওয়া হচ্ছে এইসব জিজ্ঞাসা করা। তিনি তার কিছুই করলেন না। তাদের স্টিমারে উঠিয়ে দিয়ে অতি দ্রুত নেমে গেলেন। এখন বিলু কি করবে? আনিসকে ডেকে বলবে, আমরা দুজন তো একসঙ্গে যেতে পারি না, এটা শোভন নয়। আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন। এই কথাও বা কিভাবে বলা যায়? মানুষটা তো নির্বোধ নয়। সে এমন নির্বোধের মতো কাজ কিভাবে করল? নাকি এই কাজ নির্বোধের নয়, অনেক চিন্তা ভাবনা করে ঠিক করা?
স্টিমার 5টায় ছাড়ার কথা, ছাড়লো 7টায়। আনিস জিনিসপত্র রুমে ঢুকিয়ে সেই যে উধাও হয়েছে, আর তার দেখা নেই। স্টিমারেই কোথাও আছে নিশ্চয়ই। বিলু ইচ্ছা করলেই তাকে খুঁজে বের করতে পারে, ইচ্ছা করছে না। স্টিমারে বিলু কখনো ঘুমোতে পারে না, আজকের এই বিশেষ পরিস্থিতিতে তো ঘুমানোর প্রশ্নই ওঠে না। বিলু 3-4টা গল্পের বই বের করলো। জার্নিতে একটা গল্পের বই কখনো পড়া যায় না, কিছুক্ষণ পর পর বই বদলাতে হয়। এখন সে পড়ছে রেমার্কের নাইট ইন লিসবন। নাটকীয় মুহূর্তে সোরার্স জার্মানিতে তার স্ত্রীর ঘরে লুকিয়ে আছে। স্ত্রীর বড় ভাই নাৎসি পার্টির সদস্য। আগে সে একবার সোয়ার্সকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিল, আবারও ধরা পড়লে মৃত্যু ছাড়া উপায় নেই। এমন সব নাটকীয় মুহূর্ত। তবুও বইয়ে মন বসছে না, চাপায় এক ধরনের অস্বস্তিতে মন ঢাকা। খাওয়া দাওয়া হয়েছে? বিলু বই থেকে মুখ তুলল। আনিস দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার মুখ হাসি হাসি। বিলু শুকনো গলায় বলল, জি না, এখনো খাওয়া হয়নি। রাত কিন্তু অনেক হয়েছে, খেয়ে নিন, 10টা 5 বাজে। আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। কোথায় খেলেন, স্টিমারে? জি। আমি কিন্তু সঙ্গে দুজনের মতো খাবার এনেছিলাম। কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে নিন। খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে শুয়ে ঘুম দিন। যে চাপা অস্বস্তি বিলুকে চাড়া দিচ্ছিল তা কেটে গেল। ভাগ্যিস সে নিজ থেকে কিছু বলেনি, বললে খুব লজ্জায় পড়তে হতো। আনিস বলল, এক বেডের কামরা ছিল না বলে 2 বেডের কামরা নিতে হয়েছে। অনেকগুলো টাকা খামোখা বেশি গেল। আপনি খাওয়া দাওয়া সেরে নিন। ওদের কি বলেছি 11টার সময় আপনাকে চা দিয়ে যাবে। চা? আমি একদিন লক্ষ্য করেছি রাতের খাবারের পরপর আপনি চা খান, সেই কারণেই বলা। আপনি ঘুমোবেন কোথায়? ট্রেন, বাস এবং স্টিমারে আমি ঘুমোতে পারি না। প্লেনের কথা জানি না, প্লেনে কখনো চড়িনি। আমি তাহলে যাচ্ছি। বিলুকে কিছু বলার সুযোগ না দিয়ে আনিস চলে গেল। আর ঠিক তখন বিলুর মনে হলো, এই কামরায় গল্প করতে করতে দুজন রাতটা কাটিয়ে দিতে পারত। তাতে অসুবিধা কি হতো? কিছুই না। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু মন থেকে সংস্কারের বাঁক দাঁড়াতে পারছি না। কি মূল্য আছে এইসব সংস্কারের? বিলু চমকে উঠল। কি সব বাজে বাজে কথা সে ভাবছে। তাহলে কি মনের কোনো গভীর গোপনে আশা করেছিল আনিস থাকবে এই ঘরে, রাতটা কাটিয়ে দেবে গল্প করতে করতে? ছি, কি লজ্জার কথা। এমন একটা গোপন বাসনা তার কি সত্যি আছে? এই লজ্জা সে কোথায় রাখবে? ভাগ্যিস একজন মানুষ অন্য একজন মানুষের মনের গোপন জায়গাগুলি দেখতে পায় না। দেখতে পেলে পৃথিবী অচল হয়ে পড়ত। রাতের খাবার বিলু খেতে পারল না, তার অসম্ভব কষ্ট হচ্ছে। টিপটে করে চা দিয়ে গেল 11টার দিকে। তখন বিলুর মনে হলো, দুজন মিলে একসঙ্গে বসে চা তো খেতে পারে, এর মধ্যে তো অন্যায় কিছু নেই। এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। এই সাধারণ ভদ্রতাকে আনিস সাহেব নিশ্চয়ই অন্য কিছু ভেবে বসবেন না। বিলু দরজা লক করে আনিসের খোঁজে বের হলো। আনিস দোতলার দিকে চাদর পেতে চুপচাপ বসেছিল, তার দৃষ্টি অন্ধকার নদীর দিকে। নদীতে টিমটিমে আলো জ্বালিয়ে মাছ ধরা নৌকা বের হয়েছে। আকাশের নক্ষত্রের মতো মাছ ধরা নৌকার আলোগুলির ঔজ্জ্বল্য বাড়ছে কমছে। আনিসের দৃষ্টিতে আত্মমগ্ন একটা ভাব, যা দূর থেকে দেখতে ভালো লাগে। কি ভাবছে এই মানুষটি? তার স্ত্রীর কথা। কতটুকু ভালোবাসতো সে তার স্ত্রীকে? সেই রকম ভালো কি অন্য কাউকে বাসা যায় না? নাকি এক জীবনে মানুষ একজনকেই ভালোবাসতে পারে? আচ্ছা, সে যদি এখন আনিসের পাশে গিয়ে বসে, তাহলে কি খুব অশোভন হবে? সে কি বসবে তার পাশে? হালকা গলায় বলবে, আপনার সঙ্গে গল্প করতে এলাম। আপনি কি ভাবছেন? আনিস সাহেব নিশ্চয়ই লজ্জা পাওয়া গলায় বলবেন, কিছু ভাবছি না তো। সে বলবে, কি দেখছেন? তিনি বলবেন, কিছু দেখছি না, তাকিয়ে আছি। সে বলবে, আপনাদের এদিকে খুব হাওয়া তো। ভেবে রাখা কথাবার্তা কিছুই হলো না। আনিস একসময় হঠাৎ লক্ষ্য করলো বিলু দাঁড়িয়ে। সে উঠে এলো। বিলু বলল, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে, একটু উঠে আসুন তো। আনিস উদ্বিগ্ন গলায় বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে। কি সমস্যা? কেবিনে আসুন, তারপর বলবো। স্টিমারের কেবিনে দুজন মুখোমুখি বসলো। বিলু বলল, আগে চা শেষ করুন, তারপর বলছি। ঠান্ডা হয়ে গেছে কিনা কে জানে, অনেকক্ষণ আগে দিয়ে গেছে।
আনিস নিঃশব্দে চা শেষ করল। পিলুর আচার আচরণ ভাবভঙ্গি সে ঠিক বুঝে উঠতে পারছে না। তাকে খানিকটা বিভ্রান্ত, খানিকটা উত্তেজিত মনে হচ্ছে। বারবার শাড়ির আঁচলে সে কপাল মুছছে। আনিস বলল, ব্যাপার কি বলুন তো? বলছি, ব্যাপার কিছু না। আপনাকে চা খাবার জন্য ডেকেছি। নাকি এক কেবিনে আমার সঙ্গে বসে চা খেতে আপনার আপত্তি আছে? আনিস বিস্মিত হয়ে বলল, আপত্তি থাকবে কেন? আমাকে এখানে রেখে হুট করে পালিয়ে গেলেন, সেই জন্য বলছি। আনিস নিজেও এবার খানিকটা বিভ্রান্ত হলো। এই মেয়েটি এরকম করছে কেন? বিলু বলল, চুপ করে বসে আছেন কেন? গল্প করুন। কি গল্প করব? আপনার স্ত্রীর কথা বলেন। তার কোন কথা? আচ্ছা, তাকে কি আপনি খুব ভালোবাসতেন? এখনো বাসি। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আচ্ছা, আপনার যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আপনি কি আপনার স্ত্রীর জন্য তাজমহল জাতীয় কিছু বানাতেন? না। না কেন? ভালোবাসা খুবই ব্যক্তিগত ব্যাপার। ঢাকঢোল পিটিয়ে তার প্রচার করার কোনো কারণ দেখি না। আচ্ছা, আপনাদের বিয়ে কিভাবে হয়? কোর্টে হয়। ওর বাবা মা আমার মতো ভ্যাগাবন্ডের কাছে বিয়ে দিতে রাজি ছিল না। এদিকে ও নিজেও খুব অস্থির হয়ে উঠেছিল। কাজেই আপনি কিছু মনে করবেন না। একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটা আপনাদের দুজনের মধ্যে কে প্রথম ব্যবহার করল? আমার স্ত্রী। আমিও তাই ভেবেছিলাম। বিয়ের প্রসঙ্গ কে প্রথম তুলল? আপনি না উনি? সেই তুলল। সে খুব লাজুক ধরনের মেয়ে ছিল, কিন্তু নিজের কথা বলার ব্যাপারে সে বিন্দুমাত্র লজ্জাবোধ করেনি। বিলু আবারও শাড়ির আঁচল দিয়ে কপাল ঘষল। উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকালো। তারপর পরই আনিসকে সম্পূর্ণ হতচকিত করে বলল, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার সঙ্গে আমার বিয়ে হোক, এটা আমি মনে প্রাণে চাই। এই কথাগুলি অনেকদিন আমার মনের মধ্যে ছিল। বলতে না পেরে কষ্ট পাচ্ছিলাম। আজ বলে ফেললাম। আপনি যদি আমাকে বেহায়া ভাবেন, তাতেও আমার কিছু যায় আসে না। আনিস কিছুই বলল না। অবাক চোখে তাকিয়ে রইল। এত বিস্মিত সে এর আগে কখনো হয়নি। পিলু মাথা নিচু করে বলল, আপনি যদি এখন চলে যেতে চান, চলে যেতে পারেন। আর যদি চান আমরা দুজনে মিলে সারা রাত গল্প করি, তাও করতে পারেন। আনিস দেখল বিলু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই কারণেই সে মাথা নিচু করে বসে আছে। আনিস বলল, বিলু, তোমার কি দুজন ঘনিষ্ঠ বন্ধু বরিশালে আছে? হ্যাঁ, আছে। তাহলে বরিশালে নেমেই আমরা যে কাজটা করব, তা হচ্ছে ওই দুজনকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। কি বলো? আচ্ছা। আমার মতো অবস্থায় লোকজনকে জানিয়ে পাগড়ি টাগড়ি পরে বিয়ে করার অর্থ হয় না। এবার তুমি চোখ মুছে আমার দিকে তাকাও তো। কাঁদবার মতো কিছু হয়নি। আমার মতো একজন অভাজনের জন্য তোমার মতো একটা মেয়ে কাঁদবে, তা হতেই পারে না। তাকাও আমার দিকে। না, আমি টাকাতে টাকাতে পারবো না। পিলু বলল তাকাতে পারবে না, কিন্তু জলভরা চোখে তাকালো। এই কয়েকটি মুহূর্তের জন্য বিলুকে কি সুন্দর যে দেখালো, তা সে কোনোদিন জানবে না। পর্ব ২৪। সুভান সাহেব বারান্দায় বসে আছেন। তার কোলে মোটা একটা খাতা, যে খাতায় গৃহহীন মানুষদের দুঃখ গাথা এবং তার দূরীকরণের নানান পদ্ধতি নিয়ে ক্রমাগত লিখে যাচ্ছেন। এখন অবশ্য লিখছেন না, এখন ভাবছেন। তবে খাতা খোলা। মাঝে মাঝে চোখ বুলাচ্ছেন। ফরিদ এসে গম্ভীর মুখে পাশে দাঁড়ালো। হাজত থেকে বের হয়ে এই প্রথম সে দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছে। সুভান সাহেব বললেন, কিছু বলবে? জি। কোন প্রসঙ্গে? ছিনতাই প্রসঙ্গে। দুলাভাই, আপনার হয়তো ধারণা হয়েছে ওই দিনের ঘটনার সঙ্গে আমি জড়িত। সুবহান সাহেব বিরক্ত মুখে বললেন, এখন অন্য কাজে ব্যস্ত আছি। তোমার প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনাকে কথা বলতে হবে না। আমি কথা বলবো, আপনি শুনবেন। আমি কিছু শুনতেও চাচ্ছি না। ও আচ্ছা। ফরিদ বিমর্ষ মুখে ঘরের ভেতর ঢুকল। মিলির সঙ্গে দেখা হলো। সে ইউনিভার্সিটিতে যাচ্ছে। এখন তাকে কিছু বললেই সে বলবে,
মামা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, হাতে একদম সময় নেই। অদ্ভুত এই বাঙালি জাতি, হাতে কোনো কাজ নেই তবু সারাক্ষণ ব্যস্ত ভঙ্গি। এই ভঙ্গিটা বাঙালি জাতি কোথায় শিখলো কে জানে। মিলি। জি মামা। খুব ব্যস্ত? জি না। তাহলে তোর সঙ্গে খানিকক্ষণ কথা বলি ওই ছিনতাইটা প্রসঙ্গে। তোদের সবার হয়তো ধারণা হয়েছে ওই দিনকার ঘটনার পেছনে আমার হাত আছে। আসলে তা নেই। ব্যাপারটা হলো কি মামা, আমার তো এখন ক্লাস আছে, ক্লাসে যাচ্ছি। তবে যে বললি তুই ব্যস্ত না। ব্যস্ত না তা ঠিক, ক্লাস আছে তাও ঠিক। ও আচ্ছা, তুই তাহলে আমার কথা শোনায় আগ্রহী না। তুমি ঠিকই ধরেছ মামা। ওই দিনকার ঘটনার মূল নায়ক কাদেরকে আমি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো করেছো মামা, শাস্তি দাও। আমি এখন যাই। কি শাস্তি দিচ্ছি সেটা শুনে যা। তোর ইউনিভার্সিটি তো পালিয়ে যাচ্ছে না। 1 মিনিট লাগবে। আমি অবশ্য চেষ্টা করব তার চেয়েও কম সময় কাজ সারতে। ধর ৫-৫০ সেকেন্ড। বলো কি বলবে। কাদেরকে মানসিক শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। কঠিন মানসিক শাস্তি। তার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হবে। সেখানে লেখা থাকবে, আমি চোর। এই অপমানসূচক বিজ্ঞাপন গলায় ঝুলিয়ে সে ১,০০,০০০ বার কানে ধরে উঠবে এবং বসবে। প্রতি উঠবসের সময় উঁচু গলায় বলবে, আমি চোর। বাহ, চমৎকার শাস্তি। এখানেও শেষ না। প্রতি রাতে তাকে একটা করে শিক্ষামূলক ছবি দেখানো হবে। এটা করা হবে আত্মশুদ্ধির জন্য। এখন যাই মামা। তোমার কথা নিশ্চয়ই শেষ হয়েছে। শেষ হয়নি। সময় তো শেষ হয়ে গেছে। 1 মিনিট চেয়েছিলে। তুমি কথা বলেছ 1 মিনিট 33 সেকেন্ড। 33 সেকেন্ড বেশি নিয়ে নিয়েছ। খুদা হাফেজ। মিলি আর দাঁড়ালো না, চট করে চলে এলো বারান্দায়। বারান্দায় পা দিয়ে খানিকটা শঙ্কিত বোধ করল। দাবার হাতে খাতাপত্র। চট করে বলে বসতে পারেন, মা একটু শুনতো কি লিখলাম। মিলি অবশ্যই বলতে পারে, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিছু শুনতে পারবো না। কিন্তু বলা সম্ভব না, কারণ সে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, যাচ্ছে মনসুরের কাছে। বাবার কাছে মিথ্যা বলা সম্ভব না। মিথ্যা কথাগুলি এই মানুষটার সামনে এলেই কেমন যেন এলোমেলো হয়ে যায়। সুবহান সাহেব মিলির দিকে তাকিয়ে বললেন, ইউনিভার্সিটিতে যাচ্ছিস? মিলি হ্যাঁ না কিছুই বলল না, মধুর ভঙ্গিতে হাসল। সুবহান সাহেব চিন্তিত গলায় বললেন, 2 দিন হয়ে গেল, অথচ আনিস আসছে না। ব্যাপারটা কি বলতো? 2-1 দিন থেকে দেখে টেকে আসছে আর কি। তবু চিন্তা লাগছে। আজ না এলে মনে করিস তো, মেডিকেল কলেজের রেজিস্ট্রারের বাসায় একটা টেলিফোন করব। আচ্ছা। তুই যাচ্ছিস কোথায়? মনসুর সাহেবের ফার্মেসিতে যাচ্ছি বাবা। যাচ্ছিস যখন ওকে বলিস আমার সঙ্গে দেখা করতে, জরুরি দরকার আছে। কি দরকার বাবা? ইমদাদ সাহেব তার নাতনিকে তার সঙ্গে বিয়ে দিতে চান। তার ধারণা আমি বললেই হয়। ভদ্রলোকের যখন এত শোক, বলে দেখি। বললে লাভ হবে না বাবা। উনি কিছুতেই পুতুলকে বিয়ে করতে রাজি হবেন না। রাজি হবে না কেন? পুতুল মেয়েটা তো বড়ই ভালো, দেখতেও সুন্দর। মেয়েটা গরিব। গরিব হওয়া তো দোষের কিছু না। আমি বুঝিয়ে বললেই রাজি হবে। মিলি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সুবহান সাহেব গম্ভীর গলায় বললেন, সামান্য মুখের কথায় যদি মেয়েটার একটা গতি হয় তো মন্দ কি? কিছু বলার দরকার নেই বাবা। দরকার নেই কেন, তুই আমাকে বুঝিয়ে বল। শেষে রাজি হবে না। মাঝখান থেকে তুমি লজ্জা পাবে। লজ্জার কি আছে? লজ্জার কিছুই নেই। তাছাড়া আমার ধারণা সে রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো সে রাজি হবে তাহলে বলে দেখো। তুই হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলি কেন, তাও তো বুঝলাম না। মিলে কিছু না বলেই নিচে নেমে গেল। তার মন বেশ খারাপ হয়েছে। মন আরো খারাপ হলো যখন ডাক্তারকে ফার্মেসিতে পাওয়া গেল না। মিলি ঘন্টাখানেক অপেক্ষা করে একটা চিঠি লিখে এলো। ডাক্তার সাহেব, আপনাকে না পেয়ে চলে যাচ্ছি, একবার বাসায় আসবেন। বাবা আপনার সঙ্গে কথা বলবেন। তবে দয়া করে বাবার সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে কথা বলবেন, খুব জরুরি। বিনীতা, মিলি। মিলি বাসায় ফিরে দেখে কাদেরের শাস্তি পর্ব শুরু হয়েছে। তার গলায় সাইনবোর্ড, আমি চোর।
সে মহা আনন্দে উঠবোস করছে। ফরিদ উঠবোসের হিসাব রাখছে। প্রতি 50 বার উঠবোসের পর 10 মিনিট বিরতি। মিলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এইসব ছেলে মানুষের কোনো মানে হয়? কিন্তু মামাকে এই কথা কে বুঝাবে? এই বাড়ির সব মানুষ এমন পাগল ধরনের কেন? মিলি মন খারাপ করে নিজের ঘরে ঢুকল। কেন জানি কিছু ভাল লাগছে না। ঘর সংসার সব ফেলে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে। মাঝে মাঝে তার এরকম হয়। কদিন ধরে ঘন ঘন হচ্ছে। রহিমার মা ঘরে ঢুকল। তার মুখ ভর্তি হাসি। কাদেরের শাস্তিতে সে বড়ই আনন্দ বোধ করছে। আফা আপনারে বুলায়। কে বুলায়? টগরের আব্বা। উনি এসেছেন? হ। তুমি গিয়ে বলো এখন যেতে পারবো না, পরে এক সময় যাব। জি আচ্ছা। আরেকটা কথা শোনো, ডাক্তার সাহেব এলেই তুমি আমাকে খবর দিবে। রহিমার মা ফিক করে হেসেই সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। মিলি তিক্ত গলায় বলল, হাসলে কেন রহিমার মা? বুড়া হয়েছি তো আফা, মাথার নাই ঠিক। বিনা কারণে হাসি পায়, আবার চোখে পানি। ঠিক আছে, তুমি যাও। রহিমার মা আবার ফিক করে হাসলো। তার বড় মজা লাগছে। চোখের সামনে ভাব ভালোবাসা দেখতে ভালো লাগে। সে ফরিদের ঘরের দিকে রওনা হলো। কাদেরের শাস্তি আরো খানিকক্ষণ দেখা যাক। কাউকে শাস্তি পেতে দেখলেও মন ভালো হয়। কেন হয় কে জানে। 10 মিনিট শাস্তির পর এখন বিরতি চলছে। বিমর্ষের মুখে এমদাদ বসে আছে। অনেকক্ষণ ধরেই সে একটা কথা বলতে চাচ্ছিল, সুযোগের অভাবে বলতে পারছিল না। এখন সুযোগ পাওয়ায় মুখ খুলল। ভাইজান, একটা কথা বলবো? বলুন। এই শাস্তিতে চোরের কিছু হয় না। চোরের আসল শাস্তি হইল মায়ের, শক্ত মায়ের। ফরিদ বলল, বৈজ্ঞানিক পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে, এ আপনি বুঝবেন না। ছোট্ট একটা পরামর্শ দেই ভাইজান, রাখা না রাখা আপনার ইচ্ছা। দিন পরামর্শ। 2 হাতে 10টা 10টা করে ইট দিয়ে রইদে খাড়া করাইয়ে দেন। ইট হাতে লইয়া উঠবস। আপনার পরামর্শ শুনলাম, দয়া করে আর কথা বলবেন না। সি আচ্ছা। পর্ব 25। 3 তারিখটা মনসুরের জন্য খুব শুভ। মিলির সঙ্গে তার দেখা হয়েছিল 3 তারিখে। প্রথম যেদিন মিলি তাকে ডাক্তার হিসেবে তাদের বাড়িতে ডাকেন, ওই দিনও ছিল 3 তারিখ। নিউমেরোলজি এই সংখ্যাটি সম্পর্কে কি বলে সে জানে না, তবে কিছু নিশ্চয়ই বলে। আজ হচ্ছে 3 তারিখ। সকাল থেকে মনসুরের মনে হচ্ছিল আজ তার জীবনে বড় কোনো ঘটনা ঘটবে। সকালে দাঁত মাজতে মাজতে লক্ষ্য করল দুটো শালিক কিচিরমিচির করছে। খুবই শুভ লক্ষণ। 2 শালিক মানেই হচ্ছে আনন্দ। আনন্দময় কিছু আজ ঘটবেই। দিনটাও চমৎকার। আকাশ ঘন নীল। বাতাসও কেমন জানি মধুর। মনসুর নাস্তা খেয়ে মিলিদের বাড়ির দিকে রওনা হলো। সাত সকালে ওই বাড়িতে উপস্থিত হবার জন্য কোনো একটা অজুহাত দরকার। সেই অজুহাতও তৈরি করা হয়েছে। মনসুর গিয়ে বলবে, কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাবার আগে দেখা করতে এলাম, ইত্যাদি। নিরিবিলি বাড়ির গেট খুলে ভিতরে ঢোকার সময়ও আরেকটি সুলক্ষণ দেখা গেল। আবারও 2টি শালিক। আনন্দে মনসুরের বুক টিপটিপ করতে লাগলো। সে মনস্থির করে ফেলল, যে করেই হোক মিলিকে সেই বিশেষ বাক্যটি বলবে। দরকার হলে চোখ বন্ধ করে বলবে, আমি তোমাকে ভালোবাসি। তবে বলার আগে দেখে নিতে হবে কথাগুলি মিলিকেই বলা হচ্ছে, অন্য কাউকে না। রং নাম্বার না হয়ে যায়। সুবহান সাহেব বারান্দায় ইজি চেয়ারে শুয়ে তামাক টানছিলেন। ডাক্তারকে দেখে হাসি মুখে বললেন, কেমন আছো ডাক্তার? স্যার, ভালো আছি। অনেকদিন আসো না এদিকে। খুব ব্যস্ত থাকি, আসা হয়ে ওঠে না। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, বসো এখানে। মনসুর বসল। তার বুক ধকধক করছে। কি সেই জরুরি কথা? প্রবন্ধ পড়ে শোনাবেন না তো? এছাড়া আর কি জরুরি বিষয় থাকতে পারে? আজও যদি প্রবন্ধ শুনতে হয় তাহলে সারি সর্বনাশ। শালিক দুটি এখনো ঘুরছে, লক্ষণ শুভ। একটি যদি উড়ে চলে যায় তাহলে বুঝতে হবে প্রবন্ধ শুনতে হবে। এখনো উঠছে না। ডাক্তার? জি স্যার। তোমাকে যে আমি অত্যন্ত স্নেহ করি তা কি তুমি জানো? মনসুরের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। কথাবার্তা কোন দিকে এগোচ্ছে সে বুঝতে পারছে না। তার তৃষ্ণা বোধ হচ্ছে। আমি চাই ভালো একটি মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক। সুখী হবার জন্য ভালো একটি মেয়ের পাশে থাকা দরকার। মনসুরের হৃৎপিণ্ড লাফাচ্ছে। কি পরম সৌভাগ্য! স্বপ্ন না তো আবার? না, স্বপ্ন বোধ হয় না। স্বপ্নে ঘ্রাণ পাওয়া যায় না। এই তো, তামাকের কড়া গন্ধ পাওয়া যাচ্ছে।
আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। বলতে পারি তো? অবশ্যই পারেন, অবশ্যই। প্রস্তাবটি তোমার কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমি মনে করি। কারণ আমি শুনেছি মেয়েটিকে তুমি পছন্দ করো। এইসব ক্ষেত্রে চুপ থাকাই বাঞ্ছনীয়। মনসুর তা পারল না। মনের উত্তেজনায় বলে ফেলল, স্যার আপনি ঠিকই শুনেছেন। বিয়ের ব্যাপারে তোমার তাহলে আপত্তি নেই? জি না। এদেশের ছেলেদের একটি প্রবণতা হচ্ছে বিয়ের পর স্ত্রীকে অবহেলা করা। আশা করি তুমি তাও করবে না। অবশ্যই না। স্ত্রীর পড়াশোনার দিকটিও দেখবে, যেন তাকে পড়াশোনা ছাড়তে না হয়। কোনোদিন ছাড়তে হবে না। তোমার কথায় খুশি হলাম। তুমি বসো, আমি ইমদাদ সাহেবকে খবরটা দিই। ভদ্রলোক খুশি হবেন। নাতনিকে নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। মেয়েটি ভালো, তুমি সুখী হবে। মনসুরের মুখ থেকে কুকু জাতীয় শব্দ হলো। আদি মানুষ গাছের ডালে বসে এইরকম শব্দেই মনের ভাব প্রকাশ করত। প্রাথমিক ধাক্কাটা এই শব্দের উপর দিয়েই গেল। তারপর খুব ঘাম হতে লাগলো। সুবান সাহেব দ্বিতীয়বার বললেন, তুমি বসো, আমি সংবাদটা ইমদাদ সাহেবকে দিয়ে আসি। উনি খুব খুশি হবেন। মনসুর কিছু বলল না। তার ইচ্ছা করল ছুটে পালিয়ে যেতে, তাও সে পারছে না। মনে হচ্ছে পেরিক দিয়ে কেউ তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলেছে। ডাক্তার পুতুলকে বিয়ে করতে রাজি হয়েছে, এই সংবাদ মিলি শুনল ইমদাদ সাহেবের কাছে। ডাক্তারকে সে চিঠি লিখে এসেছিল। গাধা ডাক্তার কি চিঠি পড়েনি? মিলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, ডাক্তার রাজি হয়েছে? 16 আনার উপরে 2 আনা, 18 আনা রাজি। কি বলছেন আপনি? সত্যি কথা বলতেছি বইন। আজ হইল মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলি কেমনে? এখন তুমি বইন পুতুলরে একটু সাজাই দাও। এখন সাজিয়ে দিতে হবে কেন? ডাক্তার বসে আছে, পুতুলরে নিয়ে ঘুরেফেরা করবে, একটু রং ঢং আর কি। এতে দোষের কিছু নাই। 2 দিন পরে বিবাহ। বিবাহ না হইলে অন্য কথা ছিল। বইন, একটা ভালো দেখে শাড়ি পরাই দাও, লাল রঙে পুতুলরে মানায় ভালো। ডাক্তার যতটা হতভম্ব হয়েছিল, মিলি তার চেয়ে বেশি হতভম্ব হলো। তার চোখ জ্বালা করছে, গলার কাছে কি যেন আটকে আছে। নিজেকে সামলাতে অসম্ভব কষ্ট হচ্ছে। বাথরুমে দরজা বন্ধ করে খানিকক্ষণ হাউমাউ করে কাঁদতে পারলে ভালো লাগতো। কাঁদতেও ইচ্ছা করছে না। ইচ্ছা করলো ইটভাঙা মুকুট দিয়ে ডাক্তারের মাথায় প্রচণ্ড একটা বাড়ি দিতে। এমদাদ বলল, তাড়াতাড়ি করো বুইন, পুতুলের মুখে পাউডার একটু বেশি করে দিবা। মাইয়া আবার শ্যামলা ধাসে, পাউডার ছাড়া এই মাইয়ের গতি নাই। পুতুলকে পাঠিয়ে দিন, আমি সাজিয়ে দিচ্ছি। এখন পাঠাইতেছি। ডাক্তার তাহলে পুতুলকে নিয়ে বেড়াবার জন্য বসে আছে? ইমদাদ হাসি মুখে মাথা নাড়ল। ব্যাপারটা সত্যি নয়। ডাক্তার বসে আছে কারণ ইমদাদ তাকে বলেছে, একটু বসো, তোমার সাথে সুবান সাহেবের জরুরি কথা আছে। ডাক্তার বসে আছে জরুরি কথা শোনার জন্যে। ইমদাদ পুতুলকে সাজিয়ে ডাক্তারের সামনে উপস্থিত করল। হাসি মুখে বলল, সুবান সাহেব বলছেন পুতুলকে নিয়ে চিড়িয়াখানা দেখাই আনতে। এতে তোমাদের পরিচয়টা ভালো হইব। বিবাহের আগে পরিচয়ের দরকার আছে। আমাদের সময় দরকার ছিল না, কিন্তু এখন যুগ ভিন্ন, যে যুগের যে বাতাস। মনসুর যন্ত্রের মতো উঠে দাঁড়ালো, এগিয়ে গেল গেটের দিকে। পুতুল তাকে অনুসরণ করল। পুতুলের মুখ হাসি হাসি, তাকে দেখাচ্ছেও চমৎকার। চাপা আনন্দে তার চোখ চিকমিক করছে। মনসুর বলল, তুমি চিড়িয়াখানায় যেতে চাও? জি চাই। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুতুল বলল, আপনার যেতে ইচ্ছা না করলে যাওয়া লাগবে না। মনসুর ইতস্তত করে বলল, একটা সমস্যা হয়ে গেছে পুতুল। পুতুল বলল, আমি জানি। হতচকিত ডাক্তার বলল, তুমি জানো? জানবো না কেন? আমি তো বোকা না, আমি সবই জানি। কি জানো? আমি জানি যে দাদাজানের কথার পেছে আপনি রাজি হয়েছেন, আসলে আপনি রাজি না। কি করে বুঝলে? পুতুল মুখ নিচু করে বলল, আপনি যে এই বাড়িতে মিলিয়ে পারে দেখার জন্য আসেন সেটা তো সবাই জানে। ও আচ্ছা। মনসুরের বুকের উপর চেপে থাকা আধমনি পাথর সরে গেল। তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। 2 শালিক দেখা তাহলে পুরোপুরি বৃথা হয়নি।
বড় ভালো লাগলো পুতুলকে। চমৎকার মেয়ে। মেয়েটা যে এত চমৎকার তা আগে বোঝা যায়নি। পুতুল, চলো চিড়িয়াখানায় যাই। কেন? কারণ তুমি খুব ভালো একটা মেয়ে। আচ্ছা পুতুল, তুমি যে খুব ভালো মেয়ে তা কি তুমি জানো? পুতুল হাসতে হাসতে বলল, জানি। পুতুলের এই কথায় ডাক্তার বিস্মিত হলো। পুতুলকে সে লাজুক ধরনের গ্রাম্য বালিকা হিসেবেই ধরে নিয়েছিল। এখন দেখা যাচ্ছে সে মোটেই লাজুক নয়, কথাও বলছে চমৎকার ভঙ্গিতে। পুতুল, জি। দুপুরে আজ আমরা কোনো একটা হোটেলে খাবো, বিকেলে মহিলা সমিতিতে নাটক দেখব, তোমাকে বাসায় দিয়ে আসবো অনেক রাতে। কেন? তোমার দাদাজানকে আমি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিতে চাই। তাছাড়া তোমার সাথে আমি আলোচনাও করতে চাই। কি আলোচনা? এই জ্বর থেকে কি করে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা। বলতে বলতে কি মনে করে যেন মনসুর হেসে ফেলল। সেই হাসি দেখে হাসতে লাগলো পুতুল। অনেকদিন সে অকারণে এমন করে হাসেনি। তারা লক্ষ্য করল না যে তাদের অকারণ হাসাহাসি এবং রিকশায় পাশাপাশি বসার পুরো দৃশ্যটি গভীর আগ্রহ নিয়ে দেখেছে দুজন। গেটের ফাঁক দিয়ে এমদাদ খন্দকার এবং দোতলার ছাদ থেকে মিলি। দৃশ্যটা দেখতে দেখতে এমদাদ খন্দকারের মুখে চাপা হাসিতে ভরে গেল। মিলির চোখ জলে ভরে গেল। অনেক চেষ্টা করেও সে সেই জল সামলাতে পারল না। আনিস তার লেখা নিয়ে বসেছিল। নিশা তার কানের কাছে ফিসফিস করে বলল, মিলি খালা কাঁদছে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা, বড়দের কি কাঁদা উচিত? আনিস বলল, না, উচিত না। তবে মাঝে মাঝে বড়রাও কাঁদে। বড়দের জীবনেও দুঃখ কষ্ট আসে। আমি কি ওনাকে জিজ্ঞেস করব কেন কাঁদছে? না, তা ঠিক হবে না। ছোটরা কাঁদলে জিজ্ঞাসা করা যায়, বড় বড়দের যায় না। ওনাকে কাঁদতে দেখে আমারও কাঁদতে ইচ্ছা করছে বাবা। কাঁদতে ইচ্ছা করলে কাঁদো। শব্দ করে কাঁদবো না আস্তে আস্তে কাঁদবো? আমার মনে হয় নিঃশব্দে কাঁদাই ভালো হবে। নিশা বিছানায় চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার চোখ দিয়ে পানি পড়ছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। আজ অনেকদিন পর সে তার লেখার খাতা নিয়ে বসেছে। লেখায় মন বসছে না। 1 ঘন্টায় মাত্র 10 লাইন লেখা হয়েছে। এই 10 লাইনে তারপর শব্দটা 3 বার। তার লেখালেখির ক্ষমতাটাই নষ্ট হয়ে যাচ্ছে কিনা কে জানে। হয়তো যাচ্ছে। আনিস প্রাণপণে চেষ্টা করছে মন লাগাতে। অভ্যেসটা যেন পুরোপুরি চলে না যায়। নিশা চোখ মুছে বলল, কি করছো বাবা? লিখছি। গল্প? হুম। বড়দের না ছোটদের? লেখার মধ্যে বড়দের ছোটদের কিছু নেই মা, লেখা সবার জন্যে। নিশা মাথা নেড়ে বলল, বড়দের লেখায় প্রেম থাকে, ছোটদের লেখায় থাকে না। তুমি আসলে কিছু জানো না। আনিস এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাবে ঠিক করেও মনের ভুলে জিজ্ঞেস করে ফেলল, প্রেম কি মা? নিশা মিষ্টি করে হাসল। তার হাসি দেখে মনে হলো প্রেম কি তা সে জানে, তবে এই বিষয়ে বাবাকে কিছু বলবে না। আনিস গল্প লেখা বন্ধ করে চিঠি লিখতে বসল। খুব চমৎকার করে বিলুকে একটা চিঠি লিখতে হবে। খুব দীর্ঘ চিঠি না, সংক্ষিপ্ত চিঠি। বিলু, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ফরিদ দুপুরে খাওয়া শেষ করে দিবানিদ্রার আয়োজন করছে। এমন সময় তার ডাক পড়ল। সুবহান সাহেব জরুরি তলব পাঠিয়েছেন। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুলাভাইয়ের এমন কোনো জরুরি কথা তার সঙ্গে থাকতে পারে না। 4 জন্যে দুপুরের ঘুম বাদ দিতে হবে। ট্রপিক্যাল কান্ট্রির মানুষদের জন্য দুপুরের ঘুম যে কত দরকারি তা কাউকে বোঝানো যাচ্ছে না। কি ব্যাপার দুলাভাই? বসো ফরিদ। অফিস খুলে বসেছেন মনে হচ্ছে, কাগজপত্রের ছড়াছড়ি। সুবহান সাহেব কিছু বললেন না। নতুন একটা ফাইল খুললেন। কাগজপত্রের স্তূপের সঙ্গে আরো কিছু কাগজপত্র যোগ হলো। ফরিদ আতঙ্কিত স্বরে বলল, কিছু পড়ে শোনানোর মতলব করছেন না তো? আপনার মহৎ কোনো রচনা পড়বার বা শুনবার তেমন আগ্রহ বোধ করছি না। আশা করি এই সত্য কথাটা বলে ফেলার অপরাধ ক্ষমা করবেন। তোমাকে কিছু পড়ে শোনাবো না। ধন্যবাদ। তোমাকে যে জন্য ডেকেছি তা বলার জন্য কিছু ভূমিকা প্রয়োজন। ভূমিকা বাদ দিয়ে মূল প্রসঙ্গে চলে এলে ভালো হয়। আমার ঘুমের সময় পার হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় ঘুমোতে না গেলে আমার আর ঘুম আসে না। ঘুম ব্যাপারটা মানব জীবনের একটা আনসলভড মিস্ট্রি।
সুবহান সাহেব ফরিদের দিকে একটা সবুজ মলাটের ফাইল এগিয়ে দিতে দিতে বললেন, এটা পড়ো, মন দিয়ে পড়ো। কিছু পড়তে পারবো না দুলাভাই, মন দিয়ে পড়ার তো প্রশ্নই আসে না। কি বলতে চান সংক্ষেপে বলে ফেলেন। ফরিদ, পড়তে না চাইলেও এটা তোমার ফাইল, তোমার সঙ্গেই থাকবে। এতদিন আমি হেফাজতে রেখেছি। এতদিন যখন রেখেছেন এখনো রাখুন। আমার পক্ষে ফাইল রাখা সম্ভব নয়। একটা ফাইলে আমার যাবতীয় পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট রেখেছিলাম। গত 4 বছর ধরে ফাইল মিসিং। আমও গেছে, ছালাও গেছে, সার্টিফিকেট গেছে যাক, ফাইলটার জন্য আফসোস হচ্ছে। সুন্দর ফাইল ছিল। সুবহান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। প্রচণ্ড ধমক দিতে যাচ্ছিলেন, নিজেকে সামলে নিলেন। কিছুক্ষণের মধ্যে অতি জরুরি একটা কাজ করবেন, মেজাজ ঠান্ডা রাখা দরকার। সুবহান সাহেবের শ্বশুর ফরিদের বাবা বেশ কিছু টাকা রেখে গিয়েছিলেন। জামাইকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন টাকাটা যেন গচ্ছিত থাকে। যদি কোনোদিন মনে হয় ফরিদের মাথা ঠিক হয়েছে তাহলেই টাকাটা তাকে দেয়া যাবে। সেই টাকা ব্যাংকের নিরাপদ আশ্রয়ে বেড়ে বেড়ে হুলস্থুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরিদের মাথা ঠিক হয়েছে এরকম কোনো ধারণা সুবহান সাহেবের হয়নি। তবু তিনি টাকাটা দিয়ে দিতে চান। সে করুক, তার যা করতে মন চায়। ফরিদ, জি দুলাভাই, পড়ো। ফরিদ নিতান্ত অনিচ্ছায় পড়ল। তার মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা এখনো সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কোনো লেখায় সে দ্বিতীয়বার পড়ে না। এই লেখাগুলি তাকে দ্বিতীয়বার পড়তে দেখা গেল। দুলাভাই, এ তো কেলেঙ্কারিয়াস ব্যাপার। সুবহান সাহেব বিরক্ত গলায় বললেন, কেলেঙ্কারিয়াস ব্যাপার মানে? একটা স্ল্যাং ব্যবহার করলাম। স্ল্যাংটার মানে হচ্ছে দারুণ ব্যাপার। এই টাকাটা কি সত্যি আমাকে দিয়ে দিচ্ছেন? হুম। আমি যা ইচ্ছা করতে পারি? সুবহান সাহেব কিছু বললেন না। ফরিদ চিন্তিত গলায় বলল, এত টাকা দিয়ে কি করব তাই তো বুঝতে পারছি না। আপনি বরং অর্ধেক রেখে দিন, নো প্রবলেম। তুমি এখন আমার ঘর থেকে বিদায় হও। বিদায় হতে বলছেন? হ্যাঁ। টাকার পরিমাণ এখানে কি ঠিকঠাক লেখা? মানে দশমিকের ফোঁটা এদিক ওদিক হয়নি তো? না, তুমি বহিষ্কার হও। হচ্ছি। কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়ে গেল দুলাভাই। আশা করি ব্যাপারটা স্বপ্ন হলে যখন ঘুম ভাঙবে তখন একটা দারুণ শখ খাবো। ফরিদ ঘর থেকে বের হলো। প্রথমেই দেখা রহিমার মার সঙ্গে। ফরিদ হাসি মুখে বলল, কেমন আছে রহিমার মা? যে মামা ভালো। আমার কাছে তোমার যদি কিছু পাওয়ার থাকে চাইতে পারো। আজ যা চাইবে তাই পাবে। স্কাই ইজ দ্য লিমিট। কি চাও? রহিমার মা বেশ কিছু সময় ভেবে বলল, 5টা টাকা দেন মামা। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানুষের আশা আকাঙ্ক্ষা কত সীমিত। যা ইচ্ছা তাই চাইতে বলা হয়েছে। সে চেয়েছে 5টা টাকা। বড় কিছু চিন্তা করার মতো অবস্থা এদের নেই। সব চিন্তা ক্ষুদ্র চিন্তা। অভাব অনটন মানুষের কল্পনা শক্তিকেও সম্ভবত খর্ব করে। এই নাও 5 টাকা। তুমি যে কত বড় ভুল করলে তুমি জানো না রহিমার মা। যা চাইতে তাই পেতে। স্কাই ইজ দ্য লিমিট। রহিমার মা দাঁত বের করে হাসল। হাসি না থামিয়েই বলল, তাইলে মামা আরো 5টা টাকা দেন। ফরিদ আরেকটা 5 টাকার নোট বের করল। রহিমার মার মুখের হাসি আরো বিস্তৃত হলো। বসার ঘরে শুকনো মুখে মিলি বসে আছে। তার উপর দিয়ে বড় ধরনের একটা ঝড় বয়ে গেছে। ফরিদ যখন বলল, তুই আমার কাছে কি চাস মিলি? যা কিছু চাইবার তাড়াতাড়ি চেয়ে ফেল, টাইম নেই। মিলি কঠিন গলায় বলল, তুমি মামা বড় বিরক্ত করো। এখন যাও। কিছু চাইবি না? না, এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। ওয়ান্স ইন এ লাইফ টাইম। প্লিজ যাও তো, প্লিজ। যাচ্ছি। তুই এমন মুখ করে বসে আছিস কেন? মনে হচ্ছে তুই আলফ্রেড হিচককের কোনো ছবির নায়িকা। ইমদাদ খন্দকারকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনার যদি আমার কাছে কিছু চাইবার থাকে তাহলে চাইতে পারেন, যা প্রার্থনা করবেন তাই পাবেন। ইমদাদ খন্দকার অনেক ভেবেচিন্তে বলল, এখন সিগারেট খাওয়ান বাবাজি, বিদেশি। দেশিটা খাইলে গলা খুসখুস করে। ফরিদ নিজেই দোকান থেকে এক কাঠি বেনসন আর হেজেস নিয়ে এলো। ইমদাদ খন্দকার গাঢ় স্বরে বলল, বাবাজির ব্যবহারে প্রীত হইলাম, বড়ই প্রীত হইলাম। ইমদাদ সাহেব। জি। আজ আমার মনটা বড়ই প্রফুল্ল। আজ আমি কোনো ভিক্ষুককে বড় ধরনের সাহায্য করতে চাই।
সাহায্য করলেও লাভ নেই। ভিক্ষুক হইল গিয়ে আপনার ভিক্ষুক। সে যেন আর ভিক্ষুক না থাকে সেই চেষ্টাই করা হবে। আমি ঠিক করেছি আগামী ১ ঘন্টার ভেতর যে ভিক্ষুক এই বাড়িতে আসবে তাকে ১০,০০০ টাকা দেব। বাবাজি কি বললেন? আগামী ১ ঘন্টার মধ্যে যে ভিক্ষুক এই বাড়িতে আসবে তাকে দেয়া হবে ১০,০০০ টাকা। আমি বেশ কিছু টাকা পেয়েছি। ১০,০০০ টাকা এখন কোনো ব্যাপারই না। এখন বাজছে ২টা ৫। ৩টা ৫ এর মধ্যে যে আসবে সেই পাবে। হতভম্ব ভাব কাটাতে ইমদাদ খন্দকারের অনেক সময় লাগলো। পাগল শ্রেণীর অনেকের সঙ্গেই তার পরিচয় আছে। এইরকম পাগল সে দেখেনি। বাবাজি একখান কথা বলি। বলেন। আমিও বলতে গেলে ভিক্ষুক শ্রেণীর। টাকা পয়সা নাই, ঘর বাড়িও নাই, পরান্ন বুঝি। আমি যদি ভিক্ষুক না হই তা হইলে আর ভিক্ষুক কি? আপনার কথা আসছে না। যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুরে বেড়ায় তাদের কথা হচ্ছে। ঘড়ির দিকে লক্ষ্য রাখুন। ৩টা ৫ বাজা মাত্রই সময় শেষ। অন্যদিন ভিক্ষুকের যন্ত্রণায় ঘরে থাকা যায় না। আজই ব্যতিক্রম হলো। ভিক্ষুক এলো না। ইমদাদ খন্দকার হাসি মুখে বলল, টাইম শেষ বাবাজি। ফরিদ বিষণ্ণ মুখে বলল, তাই তো দেখছি। রাতে ফরিদ একবারেই ঘুমাতে পারল না। পুরো রাতটাই বিছানায় জেগে কাটালো। দুবার মাথায় পানি ঢেলে এলো। ছাদে খানিকক্ষণ হেঁটে এলো। কোনো লাভ হলো না। তার মাথার দুপাশের শিরা দপদপ করছে, চোখ জ্বালা করছে। বুকে এক ধরনের চাপা ব্যথা অনুভব করছে। ধনী হওয়ার যে এত যন্ত্রণা তা কে জানত। মিলিও ঘুমোতে পারল না। সে লক্ষ্য করেছে পুতুল ফিরেছে হাসি মুখে। তার সারা চোখ মুখ আনন্দে ঝলমল করছে। হাতে বড় একটা চকলেটের টিন। টিন খুলে সবাইকে সে চকলেট বিলি করছে। মিলিকে দিতে এসেছিল। মিলি কঠিন স্বরে বলেছে, আমি চকলেট খাই না। এই কথায় সে ফিক করে হেসে ফেলেছে। সেই হাসি মিলির বুকে শেলের মতো বেঁধেছে। এসব কি? কি হচ্ছে এসব? বোঝার উপর শাকের আটির মতো বড় অপার একটি চিঠিও এসে উপস্থিত। সেই চিঠির ভাবভাষা সবই যেন কেমন অদ্ভুত। মিলি, আমি ভুল করেছি কিনা তা জানি না। হয়তো করেছি। করলেও এ ভুল মধুর ভুল। সব মানুষই তার জীবনে অনেক ভুল করে, কিন্তু আনন্দময় ভুল প্রায় কখনোই করে না। আমি করলাম। তার জন্য কি তোমরা আমাকে ত্যাগ করবে? এই রকম চিঠি লেখার মানে কি? আপা এমন কি ভুল করবে যার জন্য তাকে পরিত্যাগ করতে হবে? পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপা পারে না। পর্ব ২৬। নিরিবিলি বাড়ির সামনের দুটি আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে। টগর এবং নিশার জন্য এই গাড়ি দুটি হচ্ছে ফরিদের উপহার। তারা আইসক্রিম খেতে চেয়েছে। ফরিদ ২ গাড়ি আইসক্রিম এনে বলেছে, খাও যত খাবে। আইসক্রিম খাওয়া চলছে। খানিকটা মুখে দিয়েই থু করে ফেলে আরেকটি হাতে নিচ্ছে। সারা মেঝেতে আইসক্রিমের স্তূপ। ঠান্ডায় দুজনেরই মুখের কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া বন্ধ হচ্ছে না। পুতুল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। তার কেন জানি এই দৃশ্য দেখতে বড় ভালো লাগছে। গভীর আনন্দ বোধ হচ্ছে। কে জানে কি এই আনন্দের উৎস? তার নিউ মার্কেটে যাবার কথা ছিল। তা না গিয়ে সে দোতলায় আনিসের ঘরে চলে গেল। আনিস মাথা নিচু করে একমনে কি যেন লিখছিল। মাথা না তুলেই বলল, ভিতরে এসো পুতুল। পুতুল ঘরে ঢুকলো, বসলো খাটের এক প্রান্তে। কেমন আছো? ভালো। ইমদাদ সাহেব এসেছিলেন, বললেন তোমার নাকি বিয়ে। পুতুল কিছু বলল না। আনিস বলল, খবরটার মধ্যে একটা কিন্তু আছে বলে আমার ধারণা। আমি দূর থেকে যতদূর দেখেছি আমার মনে হয়েছে ডাক্তার এবং মিলির বিয়েটাই অবশ্যম্ভাবী। মাঝখান থেকে তুমি কি করে এলে বলো তো? আমি আসি নাই। তাই নাকি? আনিস লেখা বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মাথা নিচু করে বসে থাকা গ্রাম্য বালিকাটিকে আজ কেন জানি আর গ্রাম্য বালিকা বলে মনে হচ্ছে না। পুতুল, জি, এসো। চা খেতে খেতে দুজন খানিকক্ষণ গল্পগুজব করি। পুতুল সঙ্গে সঙ্গে চা বানাতে বসলো। আনিস চেয়ারে বসে তাকিয়ে আছে পুতুলের দিকে। সে চায়ের পানি গরম করছে। কেরোসিন কুকারের লালচে আভা এসে পড়েছে তার মুখে। সুন্দর লাগছে দেখতে। একটা মানুষকেই এক এক পরিবেশে এক এক রকম লাগে। পুতুল, তুমি কি টগর এবং নিশার কাণ্ড দেখেছ? দুজন দু গাড়ি আইসক্রিম নিয়ে বসেছে। পুতুল কিছু বলল না। মনে হলো সে অন্য কিছু ভাবছে। জটিল কিছু, যার সঙ্গে টগর এবং নিশার তুচ্ছ কর্মকাণ্ডের কোনো মিল নেই।
মনে হচ্ছে হঠাৎ করে সে গভীর সমুদ্রে পড়েছে। কিছু ভাবছো পুতুল? জি। নিজের ভাবনার কথা কাউকে বলা ঠিক না। তবু তুমি যদি আমাকে বলতে চাও তাহলে বলতে পারো। বলতে চাই। আপনাকে অনেকদিন বলার চেষ্টা করেছি। বলতে পারিনি। আজ বলব। হঠাৎ করে আজ কেন? পুতুল এই প্রশ্নের জবাব না দিয়ে চায়ের কাপ আনিসের সামনে রাখতে রাখতে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। এই কথাটা আমি অনেকদিন বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আজ বললাম। বললে যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করবেন। পুতুল কিছুক্ষণ সরাসরি আনিসের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। আনিস স্তব্ধ হয়ে বসে রইল। তাকে এই জাতীয় সমস্যার মুখোমুখি হতে হবে তা সে কখনো কল্পনাও করেনি। আজকের সকালটা লেখালেখির জন্য চমৎকার ছিল। বাচ্চারা পাশে নেই, কেউ হইচই করছে না। ঝকঝকে রোদ উঠেছে। বাতাসেও ফুলের মিষ্টি সৌরভ। সম্পূর্ণ অন্যরকম একটা সকাল। অথচ সকালটা এক মুহূর্তেই এলোমেলো হয়ে গেছে। আনিস ভেবে পেল না কি করা উচিত। সে কি চুপ করে থাকবে, নাকি পুতুলকে ডেকে বুঝিয়ে বলবে? মনে হচ্ছে বুঝিয়ে বলাটাই যুক্তিযুক্ত হবে। কিন্তু কি বলবে সে পুতুলকে? অন্ধ আবেগ কোনো যুক্তি মানে না। চুপ করে থাকাটাই বোধহয় ভালো। বাচ্চা একটি মেয়ে তার প্রতি এ জাতীয় আবেগ লালন করছে, তা বুঝতে তার এত সময় লাগলো কেন? অনেক আগেই তো ব্যাপারটা তার চোখে পড়া উচিত ছিল। সেও কি অন্ধ? আনিস, কি ঘরে আছো? আনিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফরিদ মামা ঘরে ঢুকলেন। তাকে কেমন যেন বিপর্যস্ত মনে হচ্ছে। যেন জীবনের ভিত নড়ে গেছে। সবকিছু ওলটপালট হয়ে গেছে। ফরিদ নিষ্প্রাণ গলায় বলল, আশা করি আমার সাম্প্রতিক উত্থানের সংবাদ শুনেছ। জি, শুনেছি। এই উত্থানের সঙ্গে সঙ্গে নানান ধরনের পরিবর্তন আমার মধ্যে হয়েছে। প্রথম পরিবর্তন, কথাবার্তায় প্রচুর তৎসম শব্দ ব্যবহার করছি। কেন করছি সেটা একটা রহস্য। দ্বিতীয় পরিবর্তন, রাতে ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না কেন? জানি না কেন। নির্ঘুম রাত পার করছি। কত রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম, তাও ভালো ঘুম হলো না। মাঝরাতে স্বপ্নে দেখি আমার উপর দিয়ে বালু বোঝাই এক ট্রাক চলে গেছে। বাকি রাত আর ঘুম হলো না। আপনার মনোজগতে সাময়িক পরিবর্তন হয়েছে। এটা তারই প্রভাব। খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আমার ধারণা। মোটেই কাটবে না। আমি খুব দ্রুত এই টাকার হাত থেকে মুক্তি পেতে চাই। তুমি চিন্তাভাবনা করে একটা ব্যবস্থা করো, যাতে এই টাকাটা কাজে লাগে। আমি আগে যেমন দুলাভাইয়ের ঘাড়ে বসে কাটিয়েছি, ভবিষ্যতেও কারো না কারোর ঘাড়ে বসেই কাটিয়ে দেব। মিলি আছে, বিলু আছে। ওরা আমাকে পছন্দ করে। আমাকে ফেলবে না। আপনি মানুষটা খুব অদ্ভুত মামা। মোটেই অদ্ভুত না। আমি একজন অপদার্থ। অপদার্থ নাম্বার 1। তবে তার জন্য আমার মনে কোনো খেদ নেই। আমি একজন সুখী মানুষ। সুখী মানুষ হিসেবেই আমি মরতে চাই। আপনার তো মামা অনেক রকম পরিকল্পনা ছিল। সেসব পরিকল্পনা কাজে লাগান। ছবি বানান। ক্ষুদা নিয়ে ছবি বানাতে চাচ্ছিলেন, মাছ নিয়ে ছবি বানাতে চাচ্ছিলেন। সেই সুযোগ তো এখন আছে। ফরিদ মরা গলায় বলল, আরে দূর দূর, এইসব করতে প্রতিভা লাগে। আমার কোনো প্রতিভা নেই। টাকাটা পাওয়ার পর এই ব্যাপারটা টের পেলাম। তার আগে টের পাইনি। চা খাবেন মামা? চা দিলে খাবো, কিন্তু চায় কোনো স্বাদ পাবো না। জগৎটা আমার কাছে বিস্বাদ হয়ে গেছে আনিস। দ্য উইন্টার অফ ডিসকন্টেন্ট। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোঝা যাচ্ছে তার এই মানসিক যন্ত্রণা কোনো মেকি যন্ত্রণা নয়। আনিস অত্যন্ত বিস্ময়ের সঙ্গে এই অদ্ভুত মানুষটির দিকে তাকিয়ে রইল। পুতুলকে বাইরে থেকে খুব স্বাভাবিক দেখালেও সে যে কত দুদিন ধরে ক্রমাগত কাঁদছে তা এমদাদ খন্দকার বুঝতে পারছে, কিন্তু রহস্যটা ধরতে পারছে না। তার প্রথম ধারণা হয়েছিল বেটা ডাক্তার বোধহয় ওই দিন বেড়াতে নিয়ে আজে বাজে কিছু বলেছে। পুতুলকে জিজ্ঞাসা করা হয়েছে, সে কিছুই বলেনি। অবশ্য বিয়ের কথাবার্তা ঠিকঠাক হলে মেয়েরা কাঁদতে শুরু করে। এটা সে ধরনের কান্নাও হতে পারে। তা যদি হয় তাহলে অবশ্য ভয়ের কিছু নেই, বরং আনন্দের কথা। পুরোপুরি নিঃসন্দেহ হওয়ার জন্য পুতুলকে আড়ালে নিয়ে গেল। তুই কি জন্যে কাঁদছিস রে পুতুল? পুতুল চুপ করে রইল। ডাক্তার কিছু বলেছে? না। ডাক্তার কি তোর পছন্দ না? আমার মতো মেয়ের আবার পছন্দ অপছন্দ কি? তুমি যেখানে বিয়ে দেবা সেইখানেই বিয়ে হইব।
এতক্ষণে একটা ভালো কথা বললি, মনে শান্তি পাইলাম। মনে অশান্তি পাইবা এমন একটা কথা তোমারে এখন বলবো দাদাজান। কি কথা? ডাক্তার মিলি আপাকে বিয়ে করবে। তুমি এত বুদ্ধিমান, এই সহজ জিনিসটা তুমি বোঝো না? আমারে তো বললো অন্য কথা। বিপদে পড়ে বলেছে, তোমার হাত থেকে বাঁচার জন্যে বলেছে। ও আচ্ছা। খন্দকার হতভম্ব হয়ে পড়েছে। তার হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। কি বলে এই মেয়ে? তুমি বড় বোকা দাদাজান, তুমি বড়ই বোকা। পুতুল তার দাদাজানকে বারান্দায় রেখে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে সে এখন কিছুক্ষণ কাঁদবে। পানির কল ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, যাতে কেউ কান্নার শব্দ শুনতে না পায়। তার কষ্ট জানবে শুধু বহমান জলধারা। তাই ভালো, তার দুঃখ জলে চাপা থাক। পর্ব ২৭। সুভান সাহেব ঘুমোবার আয়োজন করছিলেন। এই সময় মিলি এসে কিছুক্ষণ বাবার সঙ্গে হালকা গল্পগুজব করে, গায়ে হাত বুলিয়ে দেয়, পিঠ চুলকে দেয়। আজও সে এসেছে, তবে আজ তার মুখ পাথরের মতো। বসেছে চেয়ারে, তাকিয়ে আছে মেঝের দিকে। মনে হচ্ছে কঠিন কিছু বলবে। সুভান সাহেব তরল গলায় বললেন, কেমন আছিস রে মা? ভালো আছি বাবা। কিছু বলবি? হ্যাঁ, বলে ফেল। মিলি এবার বাবার চোখে চোখ রেখে স্পষ্ট গলায় বলল, আমি একজনকে বিয়ে করে ফেলবো বলে মনে ঠিক করে ফেলেছি বাবা। আমার সব কথা আমি সবার আগে তোমাকে বলি, আজও বললাম। সুভান সাহেব চিন্তিত গলায় বললেন, ব্যাপারটা কি বলতো? আমি কষ্ট পাচ্ছি বাবা, আর সহ্য করতে পারছি না। সুভান সাহেব গম্ভীর গলায় বললেন, আমি তোমার চিন্তায় কাজে কর্মে কখনো বাধা দেই না, এখনো দেব না। যদি তোমার কোনো ছেলেকে সত্যি সত্যি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই বিয়ে করবে। ছেলেটা কে? ছেলে নিচে বসে আছে। ও আচ্ছা, এখানে নিয়ে আসবো? তার দরকার দেখি না। তাহলে তুমি পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে আসো। তোর কি হলো মা বলতো? তুই তো এরকম ছিলি না। মিলির চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি সামলে বলল, ছেলেটা সবকিছু জট পাকিয়ে ফেলে বাবা। ভাবে একটা, করে আর একটা। নিজে কষ্ট পায়, অন্যকে কষ্ট দেয়। কাজেই আমার মনে হয় বিয়েটা অতি দ্রুত হওয়া দরকার। হবে, দ্রুতই হবে। আজ রাতে হলেই ভালো হয় বাবা। তুই কি বলছিস মা? মিলির চোখ দিয়ে জল পড়তে লাগলো। সোবান সাহেব উঠে এসে মেয়ের হাতে হাত রাখলেন। জ্বরে মিলির গা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় সে স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে কে জানে। স্বাভাবিকভাবেই যে কথা বলছে তা ভাবাও ঠিক না। কথা বলার ভঙ্গি এবং বিষয়বস্তু দুই অস্বাভাবিক। সোবান সাহেব মেয়ের হাত ধরে নিচে নেমে এলেন। ডাক্তার সোফায় বসে আছে। বাড়ির সব সদস্যই উপস্থিত। শুধু তাই না, একজন কাজী সাহেবও আছেন। যে কোনো কারণেই হোক কাজী সাহেবকে খুব চিন্তিত মনে হচ্ছে। সোভান সাহেব হতভম্ব হয়ে গেলেন। এত আয়োজন কখন হলো? কিভাবে হলো? কেনই বা হলো? তিনি কেন কিছু জানেন না? মনসুর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যারের শরীর কেমন? ভালো? ব্যাপার কি মনসুর? বিয়ে হচ্ছে স্যার। তাই তো দেখছি, রহস্যটা কি? মিনু শান্ত গলায় বললেন, তোমাকে রহস্য জানতে হবে না, তুমি চুপ করে বসো। মিনু রহস্য ভাঙতে চান না। অতি দ্রুত বুড়ো ব্যাপারটা ঘটার মূলে তার হাত আছে। সন্ধ্যা ৭টার দিকে তিনি কি কারণে মিলির ঘরে গেছেন। দরজা খোলা, ঘর অন্ধকার, মিলি নেই। তিনি ঘরে ঢুকে বাতি জ্বালালেন। মিলির টেবিলে মুখ বন্ধ করা খাম, খামের উপরে লেখা বাবা ও মাকে। তিনি খাম খুলে আঁতকে উঠলেন। গোটা গোটা হরফে লেখা, মা, আমি কষ্ট আর সহ্য করতে পারছি না। বেঁচে থাকা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। তোমরা আমাকে বিদায় দাও। অন্য কোনো সুন্দর ভুবনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চিঠি পড়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মিনু খোঁজ নিয়ে জানলেন কিছুক্ষণ আগে মিলি ডাক্তারখানায় গেছে মাথা ব্যথার ওষুধ কিনতে। তিনি তৎক্ষণাৎ ডাক্তারখানায় ছুটে গেলেন। ফিরলেন ডাক্তারকে সঙ্গে করে। কাদেরকে পাঠিয়ে মগবাজারের কাজী সাহেবকে আনলেন। সুভান সাহেবকে জানানো হলো সবার পরে।
কারণ তার ধারণা ছিল সোবহান সাহেব বেঁকে বসবেন। কাজী সাহেব বললেন, দিনমোহরণা কত ধার্য হলো? মনসুর হড়বড় করে বলল, যা ইচ্ছা ধার্য করেন, শুধু আমাকে একটা মিনিট সময় দিন, আমি যাবো আর আসবো। আমার একটা নতুন পাঞ্জাবি আছে, রাজশাহী সিল্ক, ওইটা গায়ে দিয়ে আসি, আমি যাবো আর আসবো। কারণ অনুমতির অপেক্ষা না করেই মনসুর উল্কার বেগে বের হয়ে গেল। রাস্তা পার হবার সময় দুজন পথচারীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে চলন্ত রিকশার সামনে পড়ে গেল। তার জ্ঞান হলো মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে। চোখ মেলে তাকানো মাত্র সে শুনল ফরিদের গলা। মিলি? গাধাটার জ্ঞান ফিরেছে মনে হয়, কষি একটা চট দে তো। মনসুর তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। অজ্ঞান হবার ভান করাই ভালো। মিলি পাশেই আছে, এই আনন্দই যথেষ্ট। শারীরিক কোনো কষ্টকেই এখন আর কষ্ট মনে হচ্ছে না, তবে বাঁ হাত ভেঙেছে বলে মনে হচ্ছে। কম্পাউন্ড ফ্র্যাকচার কিনা কে জানে। হোক যা ইচ্ছা, মিলি পাশে, দুটা হাত ভেঙে গেলেও ক্ষতি নেই। এতে বরং মিলির সহানুভূতি বেশি পাওয়া যাবে। রাত 2টার দিকে হাসপাতাল থেকে মনসুর ভালো আছে খবর পাওয়ার পর সোবহান সাহেব ঘুমোতে গেলেন। মিনু ঘুমোতে গেলেন না, তিনি জেগে রইলেন। এত বড় একটা সমস্যাতেও তাকে খুব একটা বিচলিত মনে হলো না। সোবহান সাহেব মৃদু স্বরে ডাকলেন, মিনু, তোমাকে একটা কথা বলি, রাগ করো না। বলো। মিলি যেমন নিজের বর নিজে থেকে পছন্দ করেছে, পিলুও কি তাই করবে? তোমার কি মনে হয়? মিনু জবাব দিলেন না। সোবহান সাহেব বললেন, আমার মনে হয় না। বিলু সেরকম মেয়ে না। এই মেয়েটাকে আমি আমার পছন্দের একটা ছেলের সঙ্গে বিয়ে দেব। আমার ধারণা আমি বললেই সে রাজি হবে। ছেলেটাকে? ছেলেটা হলো আনিস। বুঝতে পারছি, আমার কথা শুনেই তুমি চমকে গেছো। চমকে ওঠারই কথা। বিপত্নিক একটা ছেলে, বয়স বেশি, দুটা বাচ্চা আছে। তবু মানে, অর্থাৎ ছেলেটাকে আমার খুবই পছন্দ। মিনু চুপ করে রইলেন। তাকে খুব বিচলিত মনে হলো না। সুবহান সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যদি অনুমতি দাও তাহলে বিলুকে চিঠিতে আমার মতামতটা জানাই। মিনু সহজ গলায় বললেন, তোমার মতামত জানানোর কোনো প্রয়োজন নেই। বিলু আনিসকে বিয়ে করে বসে আছে। সে কি? ভয় কাউকে জানায়নি, আমি আজই জানলাম। আজই জানলে? হ্যাঁ। কার কাছ থেকে জানলে? বিলুর কাছ থেকে। বিলু এসেছে নাকি? হুম, তোমরা সবাই যখন হাসপাতালে তখন এসেছে। ভয়ে তোমার সঙ্গে দেখা করছে না। যাও ডেকে নিয়ে আসো। ও আনিসের ঘরে আছে, এখন ডাকা ঠিক হবে না। হুম, সেটাও কথা। বাতি কি নিভিয়ে দেব? ঘুমোবে? না, বারান্দায় গিয়ে খানিকক্ষণ বসি। মিনু, আজকে পূর্ণিমা? জানি না, মনে হচ্ছে পূর্ণিমা। সুবহান সাহেব বারান্দায় এসে দেখলেন সত্যি পূর্ণিমা। তিনি মনে মনে বললেন, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণও স্বর্গ সমান। অনেকদিন আগে পড়া এই লাইন দুটি কেন যে তার মনে এলো কে জানে। পর্ব 28। ফরিদের টাকা পয়সার একটা বিলি ব্যবস্থা হয়েছে। আনিসের পরামর্শে একটা ট্রাস্টি বোর্ড করা হয়েছে। সেই ট্রাস্টি বোর্ডের সভাপতি সোবহান সাহেব। সদস্য 3 জন, আনিস, ডাক্তার এবং কাদের। কাদেরকে সদস্য করা হয়েছে ফরিদের পীড়াপিড়িতে। সে নিজে ট্রাস্টি বোর্ডে থাকবে না, তবে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে কাদেরকে রাখতে চায়। ট্রাস্টি বোর্ড ফরিদের সমস্ত টাকা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা এবং যুদ্ধে নিহত প্রতিটি বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা সংগ্রহে ব্যয় করবে। একটি বিশাল মিউজিয়াম তৈরি করা হবে। মিউজিয়ামের নাম স্বাধীনতা মিউজিয়াম। সেই মিউজিয়ামে পৃথিবীর প্রতিটি দেশের মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত সমস্ত গ্রন্থ থাকবে। এই ট্রাস্টের একমাত্র কাজ হবে দেশের মানুষদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। ফরিদ এখন তার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে, মহা আনন্দে আছে। তার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে। সে 5টা টিয়া পাখি জোগাড় করে তাদের কথা শেখাচ্ছে। কথাটা হচ্ছে, তুই রাজাকার। এইসব টিয়া পুরোপুরি কথা শিখে গেলে এদের উপহার হিসেবে বিশেষ বিশেষ মানুষদের কাছে পাঠানো হবে। তারাই পাবেন যারা একসময় রাজাকার ছিলেন, আজ দেশের হর্তাকর্তাদের একজন হয়ে বসে আছেন। ফরিদের প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট রাজাকার। তবে প্রজেক্টের
তবে প্রজেক্টের কাজ ঠিকমতো এগোচ্ছে না। প্রথমত, পাখিগুলোকে কথা শেখাতে খুব বেগ পেতে হচ্ছে। দ্বিতীয়ত, টাকা পয়সার অভাব। ফরিদ তার সব টাকা পয়সা ট্রাস্ট বোর্ড দিয়ে দেওয়ায় খুবই বেকায়দা অবস্থায় পড়েছে। সুবান সাহেবের কাছে অনেক ঘোরাঘুরি করেও কিছু আদায় করতে পারেনি। তবে রহিমার মা তার আজীবন সঞ্চয় ভেঙে মামাকে 1,000 টাকা দিয়েছে। সেই টাকায় আরও 12টি টিয়া কেনা হয়েছে। পাখির খাঁচা বারান্দায় ঝুলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদ সেই পাখিগুলোকে শোনাচ্ছে, তুই রাজাকার। মুখে অবশ্য বলতে হচ্ছে না, টেপ রেকর্ডারে টেপ করা আছে, টেপ বাজানো হচ্ছে। ফরিদকে এই কাজে সাহায্য করছে পুতুল। আজকাল সে বড়ই নিঃসঙ্গ হয়ে পড়েছে, কারণ তার দাদাজান সুবান সাহেবের সঙ্গে শহীদদের নাম সংগ্রহের জন্য গ্রামেগঞ্জে ঘুরছেন। এই প্রথম তিনি একটি কাজ আনন্দ ও আগ্রহ নিয়ে করছেন। মনে হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে তিনি বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছেন। পাখিগুলির যত্ন করতে পুতুলের খুব ভালো লাগে। খাঁচায় বন্ধ এই পাখিগুলির সঙ্গে সে হয়তো নিজের জীবনের খানিকটা মিল খুঁজে পায়। মাঝে মাঝে আনিসের সঙ্গে তার দেখা হয়ে যায়। লজ্জায় সে মাথা নিচু করে ফেলে। আনিস বলে, কেমন আছে পুতুল? পুতুল তার জবাব দেয় না, মনে মনে বলে, আপনি ভালো থাকলেই আমি ভালো, আপনি সুখী হলেই আমি সুখী। দিনে একবার হলেও আপনাকে দেখতে পাচ্ছি, এই বা কম কি? এমন সৌভাগ্য কজন মেয়ের হয়? এক মঙ্গলবার ভোরে প্রচণ্ড চিৎকার এবং হইচই এই নিরিবিলি বাড়ির সমস্ত নীরবতা ভঙ্গ হলো। ফরিদ পাগলের মতো চেঁচাচ্ছে। চেঁচানোর কারণ, একটি পাখি কথা শিখেছে। পরিষ্কার বলছে, তুই রাজাকার, তুই রাজাকার। প্রথম পাখিটি কাকে দেওয়া যায়?